ঢাকা শহরে অনেক জায়গায় আপনি যে 10 টাকা দিয়ে পরোটা কিনে খান, ছোট পরোটাগুলো যেগুলো সবাই হয়তো খায়, কম বেশি যারা বাইরে নাস্তা করে, সেটির দাম এখন 15 টাকা করে দেওয়া হয়েছে। বাস মালিক সমিতি অলমোস্ট ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছে, অলমোস্ট দ্বিগুণ। আর লঞ্চ মালিক সমিতি প্রায় 1.5 গুণ। আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, আমাদের মধ্যে যদি সাধারণ মানুষের কথা মাথায় থাকে, আমরা যেই চাকরি করি বা যেই রাজনীতি করি বা ব্যবসা করি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। বিশ্ব পরিস্থিতি বা বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বেশ ভালো পরিমাণেই বাড়িয়েছে। যেখানে অকটেনের দাম 120 থেকে 140 টাকায়, পেট্রোলের দাম 115 থেকে 135 টাকায় এবং ডিজেলের দাম 100 থেকে 115 টাকায় বৃদ্ধি করা হয়েছে। তো এটির এখন যে বহুমুখী প্রভাব, সেটি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আসলে এটি সরকারের দাম না বাড়িয়ে তেমন কোনো উপায় ছিল না, এটি যেমন সত্য, ঠিক তেমনি এই দাম বাড়ানোর ফলে এখন যে পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ মূল্যস্ফীতির যেই ধাক্কা সাধারণ মানুষের উপরে আসবে, সেটিকে সরকার কিভাবে ম্যানেজ করে, এটির উপর নির্ভর করছে যে আসলে আগামী দিনগুলো কেমন যাবে, এই ক্রান্তিকালীন সময়গুলো আমাদের কেমন যাবে। যদিও আমরা জানি না যে আসলে এই অনিশ্চিত সময়টা কতদিন থাকবে। যেভাবে হরমুজ প্রণালী চলছে, যেভাবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি চলছে, ইরান আজকে পরিষ্কার করে বলে দিয়েছে যে হয় ইরানের তেলের বাজার উন্মুক্ত করে দাও, আর না হলে এই পরিস্থিতি সামাল দাও। এটি হচ্ছে ইরানের কথা। অর্থাৎ ইরানের উপর যে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, সেই নিষেধাজ্ঞাকে পরিপূর্ণভাবে তুলে নিতে হবে, এটি ইরানের এখনকার পরিষ্কার বক্তব্য। আর না হলে এভাবেই চলবে, সেটিও তারা বলছে। তাদের যুক্তি হচ্ছে যে আমি এখানে নিরাপত্তা দিব, বিনা পয়সায় নিরাপত্তা দিব, সেটি হবে না। এই তেলের চ্যানেলের মধ্যে নিরাপত্তা দিব, সেটি হবে না। এখানে ইরানকে এভাবে কোণঠাসা করে রেখে এখানে নিরাপত্তা পাওয়া যাবে না, এটি হচ্ছে তাদের মূল মেসেজ। অর্থাৎ এক ধরনের অনিশ্চিত পরিস্থিতি কিন্তু আছে। তো সেই পরিস্থিতির মধ্যে এখন আসলে শুধু আমাদের দেশে না, বিশ্বের বেশিরভাগ দেশেই জ্বালানির সংকট আছে, কম বেশি আছে। কিন্তু সবাই এটিকে ম্যানেজ করার জন্য যেই প্রক্রিয়া করছে, সেটিতে এই ধাক্কাটা নানানভাবে তারা ম্যানেজ করছে। আমাদের মতো এইভাবে এই যে তেলের জন্য যে এইরকম হাহাকার বা এই ধরনের পরিস্থিতি, সেটি হয়তো অনেক দেশেই হয়নি। এটি হচ্ছে এখন অনেকে যেটি বলাবলি করছেন যে আসলে সরকার বিষয়টাকে, এই দাম বৃদ্ধির বিষয়টাকে বা এটিকে নেগোশিয়েট করার বিষয়টাকে, বা এই যে সংকট, তেল থাকার পরেও কেন সংকটটা হলো, সেটি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সরকারের দুর্বলতাকে অনেকেই সমালোচনা করছেন। এটি হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এটি দাম বাড়াতে হতো, এবং এখন এই দাম বাড়ানোর ফলে কি প্রভাব পড়তে পারে, এটি খুব সহজ হিসাব। দেখেন, এই তেলের দাম বাড়ানোর পরদিনই কিন্তু আবার যে এলপিজির দাম কিন্তু বাড়ানো হয়েছে। 212 টাকা 12 কেজির যেই সিলিন্ডার, সেটির দাম বাড়ানো হয়েছে 212 টাকা, যেটি এখন সাধারণ দাম অর্থাৎ সরকার নির্ধারিত দাম হচ্ছে 1940 টাকা। আর এমনিতেই বাজারে যখনই সংকট তৈরি হয়, সেখানে এটি কিনতে গেলে আরও কত বাড়তি টাকা গুনতে হয়, সেটি কাস্টমার ভেদে সবাই জানেন। অনেকেই গতকালই ফেসবুকে লেখালেখি করছেন যে 2500 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর প্রভাবটা সরাসরি কি, এটি আমি খুব সহজ করে উদাহরণ দিব। এই জ্বালানির মূল্যবৃদ্ধিটা কিন্তু আসলে একটা চেইন। যখনই জ্বালানির দাম বাড়ে, তখনই কিন্তু অন্যান্য অনেক পণ্যের দাম অটোমেটিক্যালি বাড়তে শুরু করে। যেমন ধরেন, এলপিজির দাম যে বাড়লো বা গ্যাসের সিলিন্ডারের দাম যে বাড়লো, এরপরই ঢাকা শহরে অনেক জায়গায় আপনি যে 10 টাকা দিয়ে পরোটা কিনে খান, ছোট পরোটাগুলো যেগুলো সবাই হয়তো খায়, কম বেশি যারা বাইরে নাস্তা করে, সেটির দাম এখন 15 টাকা করে দেওয়া হয়েছে। তো এখন যেই রিক্সাওয়ালা ধরেন 3টা বা 4টা পরোটা খায়, তার একবেলার নাস্তার খরচ কিন্তু 4-5 20 টাকা বেড়ে গেছে। তাহলে 3 বেলা যদি সে খায়, 3 বেলাতেই তার কিন্তু এই খরচটা বাড়লো। 1, 2 হচ্ছে প্রত্যেকটা পরিবহনের ভাড়া বাড়বে, এটি খুব স্বাভাবিক। যেমন এরই মধ্যে বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি তারা প্রস্তাব দিয়ে দিয়েছে সরকারকে। বাস মালিক সমিতি অলমোস্ট ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছে, অলমোস্ট দ্বিগুণ। আর লঞ্চ মালিক সমিতি প্রায় 1.5 গুণ। তো এখন ধরেন, এটি সরকার যদি তাদের দাবির অর্ধেকও মেনে নেয়, তাহলে এই ভাড়া কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি একবার ভাবেন। আর এই ভাড়া যখন বাড়বে, সব ধরনের পণ্য পরিবহনের ভাড়াও তো তখন বাড়বে, যেহেতু ডিজেলটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে।
তো পণ্য পরিবহনের ভাড়া বাড়লে স্বাভাবিকভাবেই পণ্যের দাম বাড়বে এবং সেটি আপনার আমার পকেট থেকেই যাবে, এটি খুব স্বাভাবিক। তো এটি হচ্ছে একটা চেইন। যেমন 2022 সালে আওয়ামী লীগ সরকার যখন রেকর্ড পরিমাণ তেলের দাম বাড়ালো, সে সময় 80 থেকে 114 টাকা পর্যন্ত উঠল ডিজেলের দাম। তখন আবার অকটেনের দামও সে 135 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। তো ওই সময়ে যে মূল্যস্ফীতিটা হলো বাজারে, সেই মূল্যস্ফীতির ধাক্কা কিন্তু সরকার আর সহজে নামাতে পারে নাই এবং এটি কিন্তু মানুষকে ভুগিয়েছে এবং সেই মূল্যস্ফীতি কিন্তু এখনও পর্যন্ত আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি এবং সেটি হয়তো কিছুটা কমেছে। এখন ধরেন ওই সময়ে যে মূল্যস্ফীতি সেটির চেয়ে এবারের মূল্যস্ফীতির ধাক্কাটা বেশি লাগবে। এই কারণে খুব সহজ হিসাব, সে সময়ে ধরেন মূল্যস্ফীতি অনেক হলেও কর্মসংস্থান ছিল, এটা সত্য, এটা মানতে হবে, কর্মসংস্থান ছিল। এইবারে যেটি অনেক কমে গেছে, এই সরকার পরিবর্তনের পর ধরেন বিভিন্ন সেক্টরে বহু মানুষ কর্ম হারিয়েছে, বহু কলকারখানা বন্ধ হয়েছে। সিপিডির হিসাব বলেন বা অন্যান্য যেই সংস্থাগুলো, তাদের জরিপ বলছে যে 27 থেকে 30 লাখ মানুষ বেকার হয়েছে, এই কথাটি বলা হচ্ছে। তো এই যে মানুষ বেকার হয়েছে, তাদের পরিবারের অবস্থা তাহলে কি হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। তো এই সময়ে আবার যদি এই মূল্যস্ফীতি বাড়ে, তাহলে এই ধাক্কাটা কিন্তু জোরালোভাবে মানুষের উপর লাগবে, সেটিই স্বাভাবিক। সরকারও আসলে মাত্র 2 মাসের একটা সরকার, সেখানেও মানুষ খুব বেশি জোরালোভাবে কিছু বলতেও পারছে না, বলছেও না, যে যেহেতু মাত্র একটা নতুন সরকার, তাদেরই বা কতটুকু কি করার আছে বা করার প্রক্রিয়াটা তারা কতটুকু কি করতে পারে। একটা নতুন সরকার এসে একটা সময় পাওয়ারও বিষয় আছে। আসলে সরকার আসার পরপরই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তারপরেও এই সরকার যেহেতু আগে সরকার চালিয়েছে, বিএনপি আগেও সরকার চালিয়েছে, সেই সময়ের সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মন্ত্রী হয়েছেন, পরিস্থিতি তারা বুঝেছেন। একই সাথে এই যে গত 1.5 বছরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টেরও কিন্তু বিভিন্ন পলিসি মেকিং বলেন, বিভিন্ন কার্যক্রম বলেন, সেখানে কিন্তু এই যে জামায়াত বলেন, বিএনপি বলেন, এই রাজনৈতিক দলগুলোর কিন্তু সবার কিন্তু পার্টিসিপেশন ছিল। সরকার হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস চালিয়েছেন, কিন্তু এই বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ কিন্তু ছিল। ফলে তারাও কিন্তু জানেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি কি হয়েছে, কোন পরিস্থিতির মধ্য দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট যাচ্ছে, সেগুলো কিন্তু তাদের জানা। তো সব মিলিয়ে আসলে বলছি যে এখন আসলে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে, সবার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এটিকে এই সরকার কিভাবে ম্যানেজ করে, সেটার উপর নির্ভর করছে যে মানুষের ভোগান্তির লেভেলটা কোথায় যাবে। যদি সরকার যথেষ্ট সতর্কতার সাথে বিষয়টাকে ম্যানেজ করে এবং সবসময় সাধারণ মানুষের ভোগান্তির কথাটাকে মাথায় রাখে এবং এই ধরনের পরিস্থিতি অন্যান্য দেশগুলো কিভাবে ম্যানেজ করেছে, এই ধরনের ক্রাইসিস মোমেন্টে আগে সরকারগুলো কিভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার। সিদ্ধান্ত নিলে তাহলে অনেক সময় সহজ হবে। আমাদের অনেক বড় বড় কর্মকর্তারা আছেন যেগুলো এই বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে পরিস্থিতি সামাল দেওয়ার সাথে যুক্ত ছিলেন, তাদেরকে যুক্ত করতে হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, তাদেরকে কাজে লাগাতে হবে। এবং যারা কাজ করেন, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, আমাদের মধ্যে যদি সাধারণ মানুষের কথা মাথায় থাকে, আমরা যেই চাকরি করি বা যেই রাজনীতি করি বা ব্যবসা করি, সেখানে যদি আমাদের মাথার মধ্যে মানুষের কথা থাকে এবং মানুষের ভোগান্তির বিষয়টা যদি মাথায় থাকে, তাহলে সবাই যদি একটু এই ক্রুশিয়াল মোমেন্টে যদি আমরা সবাই সচেতন হই, তাহলে কিন্তু অনেক কিছু ম্যানেজ করা কিন্তু সহজ হবে। তো সেই জায়গাতে আসলে সবারই, শুধু সরকারকে দোষ না দিয়ে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত এবং সরকারেরও এমন আচরণ করা উচিত যাতে সবাই ফিল করে যে না, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, পারছে না, অথবা চেষ্টা করছে, পারছে। সরকারকেও সেটি প্রুভ করতে হবে যে সরকার আন্তরিক, তাহলে মানুষের সাপোর্টটাও কিন্তু তারা পাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।